কিন্তু সেনাবাহিনীর এই তালিকা প্রকাশের পর আমরা দেখতে পাই যে 5ই অগাস্টের পর প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিলের ডিভিশনের আরেকজন বিচারপতি এনায়েতুর রহিম দুইজনই ক্যান্টনমেন্টের ভেতরে ছিলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে তখন বলা হয়েছিল যে প্রধান বিচারপতি মতামত দিয়েছে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে, আমরা সেই সময় সেই নথিটি দেখেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যদি প্রধান বিচারপতি এবং আপিলের ডিভিশনের আরেকজন বিচারপতি সেই সময় ক্যান্টনমেন্টে থাকেন, তাহলে তারা ঠিক কি করে রাষ্ট্রপতির কাছ থেকে রেফারেন্সই বা পেলেন, বা রাষ্ট্রপতি তাদেরকে রেফারেন্স দিল এবং তারা সেইটা অনুযায়ী তাদের স্বীয় মতামত দিলেন? যা কিছু করেছে গত 9 মাস সবকিছু অবৈধ। সেনাবাহিনীর এই প্রকাশিত তালিকা এমন একটি বিস্ময়ের জন্ম দিয়েছে যে কমপ্লিটলি সাধারণ জনগণ প্রশ্ন করছে যে তাহলে তোমরা আমাদের সাথে প্রতারণা করেছো। প্রিয় দর্শক, বোমা ফেটে গেছে। বাংলাদেশ সেনাবাহিনীর জনসংযোগ অধিদপ্তর থেকে গত পরশুদিন একটি তালিকা প্রকাশ করা হয় এবং এই তালিকাটি এতই একটি চাঞ্চল্যকর তালিকা, অ্যাটলিস্ট যারা আইনগুলোকে লক্ষ্য করেছেন বা বাংলাদেশের সাধারণ মানুষই বলেন সবার জন্যই এটা ছিল একটা বিস্ময়ের ব্যাপার, কিন্তু আমার জন্য এটি বোমা ফাটাবার মতো বা বিস্ফোরিত হওয়ার মতো একটি ঘটনা। কেননা বাংলাদেশ সেনাবাহিনী গত 5ই অগাস্টের পর 2024 সালের 5ই অগাস্টের পর বাংলাদেশের যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন, দেশে ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়ার মুহূর্তগুলোর সময়ে সেটির একটি তালিকা তারা প্রকাশ করেছেন। সেই তালিকার মধ্যে আপনার 17 এবং 18 নম্বর দুটি নাম দেখে চমকে উঠতে হয়। এই দুটি নামের একটি হচ্ছে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহিন, তার নাম আমরা দেখতে পাচ্ছি, এবং 18 নম্বরে আপিলের ডিভিশনের আরেকজন বিচারপতি এনায়েতুর রহিম, তার নাম। কিন্তু কেন এই দুইটা নাম দেখে আমি বলছি বোমা ফাটাবার মতো চাঞ্চল্যকর? এর কারণ হচ্ছে যে এই যে বর্তমানে যেই অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, যাদেরকে আমি গত 9 মাস থেকে টোকাই এবং অবৈধ এই দুটো বলে অভিহিত করেছি, অনেকেই আমাকে বলেছেন যে আপনি এগুলো একটা পলিটিক্যাল রেটরিক, আপনার এভাবে বলা উচিত না, তারা কেন অবৈধ, নানানভাবে আমার কাছে জানতে চেয়েছেন। আমি সেটা জবাবও দিয়েছি। কিন্তু সেনাবাহিনী এই তালিকা প্রকাশ করবার পর যে ঘটনা ঘটেছে, আমার মনে হয় সেটা দর্শকদের জানা উচিত। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার নামে যারা আছে সংবিধানে, এই অন্তর্বর্তীকালীন বা ইংরেজিতে যেটাকে ইন্টারিম গভর্নমেন্ট বলা হয়, তার কোনো রকমের অস্তিত্ব নেই। আপনি সংবিধানের কোনো অনুচ্ছেদ খুঁজে, আপনি সংবিধানের কোনো প্রভিশন খুঁজে, কোনো রেফারেন্সে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ধারণাই পাবেন না। ফলে এটি কিভাবে গঠিত হবে, কিভাবে গঠিত হওয়া উচিত, এর ফরমেশন কেমন হবে, কতজন থাকবে, এগুলোর কোনো ধরনের রেফারেন্স নেই। কিন্তু আমাদের সংবিধানের অনুচ্ছেদ 106-এ একটি কথা বলা রয়েছে, যেটিকে কেন্দ্র করে এই অন্তর্বর্তীকালীন সরকার দাবি করেছে যে আমরা অনুচ্ছেদ 106-কে মেনটেন করেই সরকার গঠন করেছি। দর্শকদের জন্য আমি এই অনুচ্ছেদটি একটু পড়ে শোনাবো, তারপরে আমি বলবো যে সেনাবাহিনীর প্রকাশিত তালিকা কেন আমার কাছে চাঞ্চল্যকর এবং বুম ফাটানোর মতো। আমি সংবিধানের 106 অনুচ্ছেদ পড়তে গিয়ে যেটা দেখতে পাচ্ছি, আপনারাও জেনে নেন, সেটা হচ্ছে এমন: যদি কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এইরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হইয়াছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়াছে, যাহা এমন ধরনের ও এমন জনগুরুত্ব সম্পন্ন যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন, তাহা হইলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করিতে পারিবেন। মানে আপিল বিভাগে পাঠাবে তাদের বিবেচনার জন্য, এবং এখানে বলা হচ্ছে এবং উক্ত বিভাগ স্বীয় বিবেচনায়, অর্থাৎ তাদের নিজেদের বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জ্ঞাপন করিতে পারিবেন। অর্থাৎ যদি বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটে যেটি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন, যার কোনো রকমের ক্লু খুঁজে পাচ্ছে না কেউ, এবং সেই ঘটনার প্রেক্ষিতে পরবর্তী স্টেপ কি হবে সেটি বিবেচনার জন্য রাষ্ট্রপতি আপিলের ডিভিশনে জানতে চাইতে পারেন যে এটার পরবর্তী প্রতিকার কি বা কি হতে পারে, তখন আপিলের ডিভিশন নিজের বিবেচনায়, অর্থাৎ তার যদি মনে হয়, তার যদি এমন একটা সিচুয়েশন হয় যে না, এটার ব্যাপারে আমি মতামত দিব বা মতামত দেওয়া উচিত, তখন তারা সেই মতামত রাষ্ট্রপতির কাছে জানাবেন। কিন্তু সেনাবাহিনীর এই তালিকা প্রকাশের পর আমরা দেখতে পাই যে 5ই অগাস্টের পর প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিলের ডিভিশনের আরেকজন বিচারপতি এনায়েতুর রহিম দুইজনই
ক্যান্টনমেন্টের ভেতরে ছিলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে তখন বলা হয়েছিল যে প্রধান বিচারপতি মতামত দিয়েছে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে, আমরা সেই সময় সেই নথিটি দেখেছি। দর্শক, আপনারা সেই নথিটি সম্ভবত স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমার মনে হয় সেই স্ক্রিনটি আমি এমনভাবে দিচ্ছি যাতে আপনারা অল্প করে একটু পড়ে নিতে পারেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি প্রধান বিচারপতি এবং আপিলেট ডিভিশনের আরেকজন বিচারপতি সেই সময় ক্যান্টনমেন্টে থাকেন, তাহলে তারা ঠিক কি করে রাষ্ট্রপতির কাছ থেকে রেফারেন্সই বা পেলেন, বা রাষ্ট্রপতি তাদেরকে রেফারেন্স দিল এবং তারা সেইটা অনুযায়ী তাদের স্বীয় মতামত দিলেন? এখানে কিন্তু আরেকটা কথা বলা আছে যে উক্ত বিভাগ স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানির পর, অর্থাৎ সেটার উপযুক্ত হিয়ারিং হবে। সেই হিয়ারিংটা কখন হয়েছে? ক্যান্টনমেন্টের ভেতরে। ক্যান্টনমেন্টের ভেতরে প্রধান বিচারপতি ছিলেন। কই, আমরা তো কোনো শুনানির কথা শুনতে পাইনি। এরকম একটা অন্তরীণ অবস্থাতে, এরকম একটা ভয়ঙ্কর অবস্থাতে প্রধান বিচারপতি নিজের যান বাঁচাবার জন্য তিনি ক্যান্টনমেন্টে পরিবার সহ আশ্রয় নিয়েছেন, এবং আপিলেট ডিভিশনের আরেকজন বিচারপতিও সেখানে তার পরিবার সহ আশ্রয় নিয়েছেন। প্রিয় দর্শক, আপনি বলুন তো যে সেই সময় উপযুক্ত শুনানিটা কখন হলো? এখানে আরেকটি চাঞ্চল্যকর তথ্য দেওয়া প্রয়োজন বলে মনে করি। বাংলাদেশ সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই ধরনের জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মতামত চাইতে পারেন রাষ্ট্রপতি, যদি রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হয়। শুধুমাত্র রাষ্ট্রপতির কাছেই মনে হতে হবে। এখানে কিন্তু পরিষ্কার করে লেখা আছে, এখানে বাট, ইফ, যদি, কিন্তু এগুলো কিচ্ছু নেই। কিন্তু আমরা যে নথি, অর্থাৎ যেই ভুয়া নথি নিয়ে কথা বলছি, এই ভুয়া নথিতে লেখা রয়েছে খুবই স্পষ্টভাবে যেটা রাষ্ট্রপতি এটা রেফারেন্সের জন্য অ্যাপিলেট ডিভিশনে পাঠাননি, পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। আমরা একটু দেখব, সেখানে লেখা রয়েছে যে বিদ্যমান পরিস্থিতিতে সাংবিধানিক শূন্যতা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবার বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ হতে 8/8/2024 তারিখের 10.000000.99.00.20.475 নং স্মারকে প্রেরিত পত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 106 অনুচ্ছেদে বর্ণিত জনগুরুত্ব সম্পন্ন প্রশ্নে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত করা হয়েছে। বাট এটা আইন মন্ত্রণালয় চেয়েছে। এখন প্রশ্ন আসছে যে সংবিধানের রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হতে হবে, আইন মন্ত্রণালয় কেন পাঠালো আপিলেট ডিভিশনের কাছে? এটা একটা প্রশ্ন বটে, এবং সেটা শুনানিও নাকি এই আসাদুজ্জামান নামে এই উড়ে এসে জুড়ে বসা এই অ্যাটর্নি জেনারেল করেছে। একটা পুরোটাই একটা ভুয়ার উপরে আবার ভুয়া, অর্থাৎ ভুয়াটাও সংবিধান মেনেও, সংবিধানের কোনো প্রভিশন মেনেও এই ভুয়াটা করা হচ্ছে না, অর্থাৎ ভুয়ার উপরে বাটপারি। তাহলে আমরা যে অ্যাপিলেট ডিভিশনের একটা স্টেটমেন্ট দেখতে পেলাম, বা একটি অর্ডার দেখতে পেলাম, যে একটা নথি দেখতে পেলাম প্রধান বিচারপতির স্বাক্ষর সহ, এটা দিল কে? তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার নামে যে অবৈধ টোকাইরা আছে, তারা প্রধান বিচারপতির স্বাক্ষর নকল করে, তার নামে মিথ্যা কথা বলে রাষ্ট্রপতির উপরে দায় চাপিয়ে, অর্থাৎ